এসএলই বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, এটা আসলে আমাদের সাধারণ মানুষের জন্য যদি একদম সহজভাবে বলতে চাই যে এসএলই হলো সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস, সহজ বাংলায় বলা হয় লুপাস। এটা একটা বিশেষ ধরনের বাত ব্যথা এবং এটা কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট অস্থিসন্ধির ব্যথা না, সমস্ত শরীরের যে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলোরই একটা সামষ্টিক বাত ব্যথা এবং এটি সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এবং 15 থেকে 45 বছর বয়সী যে মহিলারা তারা সাধারণত এই রোগে আক্রান্তের ঝুঁকিতে সর্বোচ্চ সম্ভাবনায় থাকেন। এবং এক্ষেত্রে দেখা গেছে যে লুপাস আপনার শরীরে বিভিন্ন বিচিত্র ধরনের লক্ষণ নিয়ে উপস্থাপিত হতে পারে। এটা কিন্তু আমরা সাধারণভাবে একটা ভুল ধারণা থাকে যে বাত ব্যথা মানে শুধুমাত্র অস্থিসন্ধির ব্যথা হবে তা না। এটা যদি বাত ব্যথা হয়ে থাকে, এই বাত ব্যথার মধ্যে যে অস্থিসন্ধির লক্ষণ ছাড়াও অস্থিসন্ধির যে গিরায় গিরায় যে সকালে ওঠার পরে যে ভাঁজ করার সমস্যা বা পা ফেলার সমস্যা, এগুলো বিশেষ লক্ষণ ছাড়াও রক্তে একটা বিশেষ অ্যান্টিবডির উপস্থিতি দেখা যায় এবং এই অ্যান্টিবডিটা কিন্তু সাধারণ মানুষের রক্তে থাকে না বা যারা লুপাস রোগী নন তাদের রক্তে থাকে না। সেই অ্যান্টিবডির নাম হচ্ছে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি এবং এই অ্যান্টিবডির উপস্থিতির কারণে শুধুমাত্র কিন্তু যে তার অস্থিসন্ধির গিটে গিটে ব্যথা হবে তা না, বিভিন্নমুখী লক্ষণ হতে পারে। যেমন ধরুন যে তার চামড়ায় বিভিন্ন ধরনের অস্বাভাবিক র্যাশ হতে পারে, লাল হয়ে যেতে পারে এবং সাধারণত রোদে গেলে তার গাল থেকে শুরু করে বিভিন্ন যে এক্সপোজড অংশগুলো হাত থেকে শুরু করে ত্বকে বিভিন্ন ধরনের লালচে র্যাশ দেখা যেতে পারে, আমরা বলি বাটারফ্লাই র্যাশ, অর্থাৎ গালের এই অংশে দেখা যাবে। এবং এটার সাথে সাথে তার অনেক সময় দেখা যায় যে জ্বর থাকছে এবং জ্বরের কোনো আপাত দৃষ্টিতে কোনো কারণ পাওয়া যাচ্ছে না এবং তার অকারণেই মুখে ঘা হতে পারে, ওরাল আলসার হতে পারে, চুল পড়তির মাত্রা অনেক বেড়ে যেতে পারে এবং অনেক সময় দেখা যায় যে লুপাসের কারণে ত্বকের চামড়াগুলো আঁটোসাঁটো হয়ে যায়, শক্ত হয়ে যায়, আমরা বলি স্ক্লেরোসিস। আবার এমনও লক্ষণ আছে, আমরা লুপাসের কারণে এটা অনেক পরে আবিষ্কার হয় যে তার সন্তান গর্ভধারণের পরে সাধারণত 2-3 মাসের মধ্যে সকল লক্ষণ স্বাভাবিক থাকার পরও তার এই সন্তানটা সে আর ক্যারি করতে পারে না, একটা অ্যাবর্শন হয়ে যায় বা গর্ভপাত হয়ে যায়। তো এর কারণ হিসেবে আমরা দেখতে পাই যে তার রক্তে একটা বিশেষ ধরনের অ্যান্টিবডির উপস্থিতি থাকে, সেটা হলো অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, তো অথবা লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট। তো এই ধরনের অস্বাভাবিক অ্যান্টিবডি যদি রক্তে উপস্থিতি থাকে তাহলে কিন্তু তার যে ভ্রূণ যে তৈরি হয়, সন্তানের যে খাদ্যনালী আমরা বলি যে রক্ত সরবরাহ, সেটি বন্ধ হয়ে যায় এবং এই রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে তখন কিন্তু ভ্রূণটি অকালেই সেটা গর্ভপাত হয়ে যেতে পারে এবং এই রক্ত সরবরাহ বন্ধ করার পিছিয়ে দায়ী এই সমস্ত অস্বাভাবিক যে অ্যান্টিবডি রক্তে উপস্থিত হচ্ছে এবং এগুলো সাধারণত জিনগতভাবে উপস্থিত হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার পরিবারে যে ফার্স্ট ব্লাড তাদের ক্ষেত্রে অনেক এই ধরনের বাত ব্যথার উপস্থিতি থাকে, জিনগতভাবে পেতে পারেন। আবার অনেক সময় যেটা যায় যে খাদ্য দূষণের ফলে এই অ্যান্টিবডিগুলো অস্বাভাবিকভাবে উৎপাদিত হতে পারে। আমরা যে খাদ্যগুলো খাই অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের এখানে পেস্টিসাইড বা আমরা বলি যে রাসায়নিক ক্রিয়া থাকে, বা অনেক সময় যে আদার মাইক্রোপ্লাস্টিক্সের উপস্থিতি এখন খাদ্যে অনেক বেশি এবং ট্যানারির বর্জ্য বা এই ধরনের যে আমরা বলি যে মাইক্রোকেমিক্যাল, যেগুলো অনেক সময় খালি চোখে দেখা যায় না, এই যে আমাদের যে গবাদি পশু চালন বা ফসল উৎপাদন, এই সমস্ত মাইক্রোপ্লাস্টিক্সের উপস্থিতির কারণে কিন্তু এটা শরীরে প্রবেশের ফলে যখন খাদ্যের সাথে এটা আমাদের যে জিনটাকে উত্তেজিত করে এবং লুপাস জিন উত্তেজিত হওয়ার ফলে তখন কিন্তু অ্যান্টিবডিগুলো রক্তে বেশি হারে তৈরি হয় এবং অস্থিসন্ধিগুলোকে আক্রমণ করে এবং অন্যান্য লক্ষণ তৈরি হতে পারে। এবং এমনও আছে লুপাসের ক্ষেত্রে কিন্তু 3টি প্রধান অঙ্গ আক্রান্ত হতে পারে, তার মধ্যে প্রধান হচ্ছে কিডনি, আমরা বলি লুপাস নেফ্রাইটিস। এই অ্যান্টিবডি উপস্থিতির ফলে দেখা যায় যে কিডনি দিয়ে প্রোটিন যাওয়া শুরু করে, অনেক ক্ষেত্রে প্রস্রাবে ফেনার মাত্রা বেশি হয়, পা ফুলে যায় বা মুখ ফুলে যেতে পারে এবং এই প্রস্রাবে অতিরিক্ত হারে প্রোটিন যাওয়ার ফলে একটা পর্যায়ে কিন্তু কিডনির কার্যক্ষমতা কমে যেতে শুরু করে এবং অনেক দ্রুততার সাথে কমে যেতে পারে এবং ওই কিডনি দিয়ে রক্তও যেতে পারে। সেক্ষেত্রে আমরা অনেক সময় প্রস্রাব পরীক্ষায় কিন্তু মাইক্রোস্কোপিক আরবিসি বা আমরা বলি যে প্রস্রাবে রক্তের উপস্থিতি পেয়ে থাকি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এটাকে বলা হয় লুপাস নেফ্রাইটিস। তো এটা সব লুপাস রোগীর যে লুপাস নেফ্রাইটিস হবে তা না, একটি অংশের হয়ে থাকে এবং আরও কিছু সমস্যা অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গে হতে পারে, যেমন ধরেন যে লুপাসের ফলে ফুসফুস শক্ত হয়ে যেতে পারে, আমরা বলি যে সিস্টেমিক স্ক্লেরোসিস বা আইএলডি, মানে ফুসফুস যে আমরা বলি স্বাভাবিকভাবে বেলুনের মতো শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এটা অনেক সময় ফুসফুসটা শক্ত হয়ে ফুসফুস তার স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে এবং ফুসফুসটা হার্ড হয়ে যায়, আমরা বলি লাং ফাইব্রোসিস, হ্যাঁ, ফুসফুসটা শক্ত হয়ে যেতে পারে। আরেকটা সমস্যা হতে পারে এই লুপাসের ফলে, সেটা হলো অকারণেই হতাশা বা ডিপ্রেশন, আমরা বলি সিএনএস লুপাস, বা মস্তিষ্কে অকারণেই কোনো কারণে প্রদাহের ফলে তার কোনো হতাশার বা ডিপ্রেশনের কারণ না থাকার ফলেও কিন্তু তার হতাশা হতে পারে, মহিলাদের হতাশা হতে পারে এবং এটা অনেক সময় লুপাসের প্রাথমিক বা একটু রেয়ার লক্ষণ হিসেবে প্রকাশ হয়। তো সে কারণে আমরা যেটা বলবো যে সাথে কি শরীরের অন্য কোনো লক্ষণ থাকবে? জি, যেমন ধরুন যে অকারণেই আমরা বলি যে ঘুষঘুষে জ্বর হতে পারে, স্কিনে কোনো ধরনের র্যাশ বা ভাস্কুলাইটিস হতে পারে, লালচে আভা দেখা যেতে পারে, রক্তনালী ফুলে যেতে পারে,
এগুলো সাধারণত আনুষঙ্গিক লক্ষণ হিসেবে থাকে। তবে আমরা বলি যে সহজ বাংলায় যদি বলা হয় যে কোনো রোগী লুপাস সম্পর্কে কিভাবে সতর্ক হতে পারেন, সেটা হলো যে দীর্ঘমেয়াদী জ্বর, সাথে গিটের ব্যথা, মুখে ঘা, চুল পড়া এবং স্কিনের আমরা বলি যে ত্বকের রঙের পরিবর্তন বা আঙ্গুলের আগার রঙের পরিবর্তন, আগাগুলো গোলাপির পরিবর্তে যদি নীলচে বা বেগুনি হয়ে যায়, এই লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। কি কারণে হচ্ছে এই লুপাস? লুপাসের একটা যে হরমোনাল কারণ আছে, এটা আসলে এগুলো সবগুলোই জিনগতভাবে নির্ধারিত এবং আমাদের যে এই যতগুলো অ্যান্টিবডি আছে, প্রায় 27 থেকে 29 ধরনের অ্যান্টিবডি আছে, এই সবগুলো অ্যান্টিবডি কিন্তু সবার ক্ষেত্রে প্রকাশিত হয় না। এই কোন অ্যান্টিবডি, কোন অস্বাভাবিক অ্যান্টিবডি কার ক্ষেত্রে প্রকাশিত হবে, এটি কিন্তু জিনগতভাবে নির্ধারিত। এখন এই জিনগুলো সাধারণত সুপ্তভাবে থাকে এবং কোনো কারণে যদি ওই সুপ্ত জিনের জায়গায় যদি একটি বিশেষ প্রোটিন প্রকাশিত হয়, এবং ওই জায়গাতেই কিন্তু দূষণের বা খাদ্য দূষণের ভূমিকাটা বা ভুল ঔষধ প্রয়োগের ভূমিকাটা, বা অনেক সময় দেখা যায় যে আমরা অতিরিক্ত রোদে সানবার্ন হচ্ছে বা মানে রোদে যাওয়া হচ্ছে, তো এই রোদের যে সানবার্নের ফলেও কিন্তু লুপাসের লক্ষণ উত্তেজিত হতে পারে বা জিনটা প্রকাশ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আসলে এক্ষেত্রে খুব বেশি প্রতিরোধের কিছু নাই, কিন্তু যেটা সচেতন থাকতে হবে সেটা হলো যে আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, আমরা বলি যে দূষণমুক্ত খাদ্য গ্রহণ। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু যে লুপাসই নয়, আরও অটোইমিউন যত ধরনের সমস্যাগুলো আছে, অটোইমিউন সমস্যা বলতে আমরা বোঝাই যে রোগীর শরীরের বা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দেওয়া হয়েছে তাকে সুরক্ষা দেওয়ার জন্য, যে বহিরাগত ভাইরাস ব্যাকটেরিয়া থেকে যাতে সুরক্ষা পায়। এই রোগ প্রতিরোধ ব্যবস্থার যে আর্মিগুলো বা সুরক্ষা যারা দিয়ে থাকে, শ্বেতকণিকা, এখান থেকে বিশেষ ধরনের কিছু প্রোটিন তৈরি হয় এবং সেগুলো রোগীর নিজের বিরুদ্ধেই কাজ করছে। ঠিক আছে, তো এই যে সমস্যাটা, এটা একটা বৈচিত্র্যময় সমস্যা এবং এক্ষেত্রে দেখা যায় যে ইমিউন সিস্টেমকে তখন দমন করা প্রয়োজন হয়ে পড়ে এবং ইমিউন সিস্টেমকে দমন করতে গিয়ে কিন্তু ওই সমস্ত ঔষধের অনেক পার্শ্বক্রিয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি সঠিক খাদ্যাভ্যাস বা দূষণমুক্ত খাদ্যাভ্যাসে থাকতে পারি, সেক্ষেত্রে বা এক্সারসাইজ করতে পারি এবং পোড়া খাবার বা চারকোল খাবার বা গ্রিল খাবার অ্যাভয়েড করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই জিনগুলো তার যে লক্ষণগুলো সেটা প্রকাশ করবে না এবং তার ফলে দেখা যায় এই অস্বাভাবিক অ্যান্টিবডিগুলো রক্তে তৈরি হবে না।